আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই বাংলাদেশ ভারত সুসম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয়, রামনাথ কোবিন্দ শেখ হাসিনা বৈঠক। মহান বিজয় দিবস কাল, প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। মামলা জট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বললেন প্রধান বিচারপতি। বিদায়ী সংবর্ধনা বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের। এবং প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আর ভর্তি পরীক্ষা হবে না, প্রতি বছর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাতে সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন তারা। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। একরামুল হক সায়েমের রিপোর্ট। সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা হয় না, সবারই অধিকার সমান। আগামী 50 বছর আমরা আশা করি যে আমরা বিভিন্ন দিকে মিউচুয়ালি উভয় দেশে আমরা একে অপরের সাহায্য করে সবাই আমরা উন্নত শিখরে পৌঁছব। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে দুদেশ একসাথে কাজ করবে বলে জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের উন্নয়ন যে হয়েছে সেটার কথা বলেছেন, আর বলছেন ভারতের সাথে আমাদের গভীর ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের ফলেই অত্র এলাকা একটা শান্তির একটা চলছে। এই স্টেবিলিটি শুধু বাংলাদেশের জন্য, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রের স্টেবিলিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্টেবিলিটি খুব প্রয়োজন। এই ব্যাপারে আমরা উই শুড ওয়ার্ক টুগেদার। সাক্ষাৎকালে দুদেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। রোহিঙ্গার কথা বলেছি, আমরা বলেছি আমাদের বিভিন্ন সমস্যা আছে, আমরা সেগুলো আলোচনার মধ্যে সমাধান। সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে 3 দিনের সফর শেষে শুক্রবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন রামনাথ কোবিন্দ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিতে তার এই সফর। আপেল মাহমুদের রিপোর্ট। নির্ধারিত সময়ের 40 মিনিট পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী বিশেষ বিমানটি। ভারতের রাষ্ট্রপতি ও স্ত্রী সবিতা কোবিন্দ বিমান থেকে নেমে আসলে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে রামনাথ কোবিন্দকে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বর্তমানে স্বর্ণযুগ চলছে। সীমান্ত সমস্যা সহ দুদেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থাকলেও আজকে ভারতের রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে সেসব অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথে অনেকটা এগিয়ে যাবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি।
সেখানে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে অশোক গাছের চারা রোপণ ও দর্শনার্থী বইয়ে সই করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে নতুন করে সেজেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। জোরদার করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মহান বিজয় দিবস উপলক্ষে ২ সপ্তাহ ধরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাজিয়েছেন শতাধিক কর্মী। পরিচ্ছন্নতার কাজ শেষে পাল্টে ফেলা হয়েছে পুরনো সব টব। পুরো চত্বরে এখন শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ, লাল ইটে রং তুলির আঁচলে বর্ণিল নকশা, ঝিলে শাপলার তোল। রাতে বর্ণিল আলোয় উজ্জ্বল পুরো প্রাঙ্গণ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, রং তুলির কাজ, সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আজকে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি। সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ সারা জাতি প্রস্তুত। কেবল সৌন্দর্য বর্ধনই নয়, পুরো সৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে সিসিটিভির নজরদারি। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, এখানে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিগণ যে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এখানে আসবেন, তাদের গমনাগমন এবং এই ভেন্যুতে অবস্থানকালীন সময়ে তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি। মহান বিজয় দিবসে শুরুতেই ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তা উন্মুক্ত হবে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপতি। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারা এই বিষয়ে জোর দেন। এর আগে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতি কোবিন্দকে নিয়ে ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে তাদের স্বাগত জানান আব্দুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা হামিদ। সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি T-55 ট্যাঙ্ক এবং একটি MiG-21 যুদ্ধ বিমানের রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার হিসেবে দেন ভারতের রাষ্ট্রপতি। পরে বঙ্গভবনের দরবার হলে নৈশভোজে অংশ নেন দু দেশের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এই সময় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে রাশিয়া সহ আরও দুটি বন্ধু প্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবারের বিজয় দিবসের প্যারেড পেয়েছে ভিন্ন মাত্রা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হবে সশস্ত্র বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ। বর্ণিল এ কুচকাওয়াজে অংশ নিচ্ছে রাশিয়া সহ বন্ধু প্রতিম রাষ্ট্র ভুটান ও ভারতের কন্টিনজেন্ট। জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য এ প্যারেডে পর্যবেক্ষক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র ও জাপান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি বাংলাদেশের বিজয় উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া পরিদর্শনে গিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেন, এবারের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এই শুভক্ষণ আর আসবে না। এটা ইতিহাসে একবারই এসেছে, একবারই এটা থাকবে। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পেরে আনন্দিত বন্ধু প্রতিম রাষ্ট্রের অংশগ্রহণকারীরা। We feel really honored and we are really happy to be part of this function. বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি সহ সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের পাশাপাশি থাকবে মন্ত্রণালয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমের যান্ত্রিক বহরের প্রদর্শনী। বিজয় দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক জানান, স্মরণকালের সেরা বিজয় উৎসব উদযাপনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 50 বছরের যে অর্জন, তার উপরে আমরা গুরুত্ব দিয়েছি যে 50 বছরে আমরা কোথায় ছিলাম, 50 বছর আগে এখন আমরা কোথায় এসেছি, উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রশাসন কোন পর্যায়ে যেতে পেরেছে, সব কিছুই কিন্তু এখানে আপনার বলা হয়েছে। জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল হবে, এমনটাই প্রত্যাশা সবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বিশেষ গুরুত্ব বহন করে। এজন্যই বাংলাদেশের পাশাপাশি বন্ধু প্রতিম বিভিন্ন রাষ্ট্রের বেশ কয়েকটি কন্টিনজেন্ট এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন এবং এই কুচকাওয়াজের মাধ্যমে দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন আয়োজকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মামলা জট নিরসনে উচ্চ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিচারপতি নিয়োগে আইন করা হলে নিয়োগের স্বচ্ছতার পাশাপাশি জনমনে বিভ্রান্তি দূর হবে। এদিকে অবমূল্যায়নের অভিযোগে প্রধান বিচারপতির বিদায়ী সম্বর্ধনা বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 2 ফেব্রুয়ারি দায়িত্ব নেন সৈয়দ মাহমুদ হোসেন। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া দীর্ঘ 41 বছর আইন অঙ্গনের সাথে যুক্ত থেকে আগামী 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। তবে রোববার থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হওয়ায় বুধবার ছিল তার শেষ কর্মদিবস। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রধান বিচারপতির এজলাস কক্ষে তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, আইন, নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতন্ত্র বিকশিত করে। মামলা জট নিরসনে বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। বিচারপতি নিয়োগে সরকারের আইন তৈরির উদ্যোগেরও প্রশংসা করেন সৈয়দ মাহমুদ হোসেন। উনি যার মধ্যে বলছেন যে বিচার বিভাগ নিয়োগের আইনটা যদি করা হয় তাহলে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা আরও সহজীকরণ হবে এবং আরও মানুষের কাছে আরও পরিষ্কার হবে। মামলার জটটা এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ, কারণ মামলার জট কমাতেই হবে, এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এদিকে অবমূল্যায়নের অভিযোগে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বারের সম্পাদক হিসেবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক কারণে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনায় অংশ নেননি। মাননীয় প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বিষয়ে সমিতিকে অবহিত করা হয়নি। এটি সমিতির প্রতিটি সদস্যের জন্য চরম অবজ্ঞার শামিল। সুপ্রিম কোর্ট প্রশাসনের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের আদালত ভবনের তিল ধারণের ঠাঁই ছিল না, এই ধরনের পরিবেশ ছিল। তো আমার মনে হয় সাধারণ আইনজীবীরা এটাকে গ্রহণ করেননি, ওনারা হয়তো ওনাদের রাজনৈতিক কারণে ওনারা এটা করেছেন। প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনায় উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের নেতাসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আর ভর্তি পরীক্ষা হবে না। প্রতি বছর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বছরের লটারির উদ্বোধন শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ ব্যবস্থায় অসুস্থ প্রতিযোগিতা কমবে বলেও মনে করেন তিনি। ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। মাহবুব কবির চপলের রিপোর্ট। প্রতি বছর সন্তানদের সাথে স্কুলে ভর্তি যুদ্ধে সামিল হতো মা বাবাও। কাঙ্ক্ষিত স্কুলে ভর্তি করাতে বাড়ত কোচিংয়ের চাপ, শুরু হতো দৌড়ঝাঁপ। করোনা দূর করেছে সেই অভিশাপ। হাতে কলমে পরীক্ষার বদলে ভাগ্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুলে ভর্তি হতে পারছে শিক্ষার্থীরা।
মহানগর থেকে উপজেলা পর্যায়ের সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি হতে পারছে ৮০,০০০ শিক্ষার্থী। আবেদন করেছিল ৫,৩৮,০০০। প্রতি বছর এভাবেই ভর্তি হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। কোনো প্রভাবের জায়গাটা নেই, কোনো অসুস্থ প্রতিযোগিতার জায়গাটা নেই, বাচ্চার ওপর প্রচণ্ড মানসিক চাপ সেটা নেই, এই ভর্তিকে নিয়ে একটা কোচিং বাণিজ্যর সেই জায়গাটা নেই। কাজে আমরা তো তাহলে ভালোর দিকে যাচ্ছি, কাজে সেটাই থাকবে ইনশাআল্লাহ। ভর্তির সময় কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। নানা অজুহাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রায়শই দেখা যায় ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করবার একটা অপচেষ্টা করেন। যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। বেসরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১৯ ডিসেম্বর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে আগামী ২২ ডিসেম্বর থেকে তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। এয়ারপোর্ট রোড সবচেয়ে খারাপ। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য বিব্রতকর ও উদ্বেগজনক। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই নিষেধাজ্ঞা বর্তমান চলমান গণ ও মানবতা বিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। আর সেটা হলো, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিচারহীন সংস্কৃতি চলতে পারে না। এই নিষেধাজ্ঞার ফলে একটি পরাশক্তি রাষ্ট্র কর্তৃক বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় ভবিষ্যতে জাতিসংঘের শান্তি মিশনে মোতায়েনও প্রভাবিত হতে পারে। এর ফলে আমাদের প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে দাবি করেন তিনি। তাই র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা তা এক অর্থে বর্তমান সরকারের বিরুদ্ধেই নিষেধাজ্ঞার শামিল। যারা ইতিমধ্যেই সরকারের এই ধরনের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে অংশীদারি পরিণত করে নানা ধরনের বিচার বহির্ভূত সংস্কৃতি চালু রাখতে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারের আওতায় আনতে হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে দলীয় প্রধানের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি আদায়ে জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। তার শরীর আবারও একটু খারাপ হচ্ছে, হিমোগ্লোবিন, প্লেটলেট এবং WBC এগুলো একটু কমের দিকে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশ 22 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের বিষয়ে বিএনপি অবগত নয় জানিয়ে তিনি বলেন, আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের অধীনে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। তিনি বলেন, তার ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন ও সুগার লেভেল স্বাভাবিক রয়েছে, এখন শ্বাসকষ্টও নেই। হাসপাতালে আরও 2-1 দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। তবে চিকিৎসার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। 10 সদস্য বিশিষ্ট সব সাবজেক্টের বিশেষজ্ঞ নিয়ে আমরা বোর্ড করেছি। গতকালকের তুলনায় উনি অনেক ভালো আছেন। আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি এবং উনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাবেন। অন্য যারা বিদেশে যেতে চায় তাদের চিকিৎসাও এখানে হবে। করোনা ভাইরাসে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,038 জনে। সবশেষ 24 ঘন্টায় 28,153টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 297 জন। শনাক্তের হার 1.05%। নতুন করে সুস্থ হয়েছেন 269 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে ফোন করে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে এই শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুদেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার 7 দিনেরও কম সময়ের মধ্যে ডক্টর মোমেনকে ফোন করলেন অ্যান্টনি ব্লিংকেন। জমে উঠতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। উৎসব মুখর পরিবেশে দিন শেষে মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার সহ 6 জন নির্বাচনে মেয়র পদে লড়বেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। বইছে হাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও সকাল থেকে সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপি সিটি নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও মেয়র পদে লড়তে মনোনয়নপত্র কেনেন দলের 4 নেতা। তবে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। কৌশল অবলম্বন করে আমরা আমাদের অবস্থান এগিয়ে যাচ্ছি এবং সময় মতো আপনারা বুঝবেন যে আমাদের এবং দলের অবস্থানটা কি। অন্যদিকে মহানগর বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাখাত হোসেন জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ না নেয়ার কথা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। কোনো বিএনপি নেতা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তবে তা তার ব্যক্তিগত নির্বাচন হিসাবে গণ্য হবে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবির পক্ষে দলীয় মনোনয়নপত্র জমা দেন দলের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান সহ অনেকে। পরে নিজ বাসভবনে মেয়র প্রার্থী আইবি বলেন, স্থানীয় নির্বাচনে দল নয়, ব্যক্তি মুখ্য বিষয়। আমার দলের কৌশল সরাসরি ওপেন, নৌকা নিয়ে নির্বাচন করতে হবে এবং আমার দল আমাকে মনোনীত করেছে, আমি নৌকা নিয়ে ইনশাল্লাহ নির্বাচন করব। এখন কে মাঠে কোন মার্কা নিয়ে আসবে সেটা আমার দেখার ব্যাপার না, আমার আস্থা আমার জনগণ। আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, সেখানে 2-1 জন ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ নাও করতে পারে। এটা এরকম যে ক্ষতি হয়ে যাবে বা কিছু হবে তা আমি বলে মনে করি না। 16 জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এমনটাই আশা সব দলের প্রার্থীসহ জেলাবাসীর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। চলতি মাসে নির্দিষ্ট জনসংখ্যার 50% মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য ও জাপানের প্রায় 55 লাখ ডোজ করোনা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশু সন্তান নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া বাবা শাহিনুর টিআইএম নবীকে 6 মাস কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ইনায়াতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের কাছ থেকে শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়া বাবা শাহিনুরকে আজ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এর আগে সাদিকা সাইদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 21 নভেম্বর বিকেল 3টার মধ্যে শাহিনুর ও শিশু সন্তানকে হাজির করতে ডিএমপি কমিশনার এবং গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে তার আগেই তিনি শিশুসহ অস্ট্রেলিয়া চলে যান। 2 কন্যা শিশু তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে আগামী 3 জানুয়ারি পর্যন্ত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিলের প্রাথমিক শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। তবে বাবা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় গুলশানের বাসায় শিশুদের সাথে দেখা করতে পারবেন। এছাড়া এ সময় শিশুদের স্কুলে যেতে কোনো বাধা থাকবে না বলেও আদেশে বলা হয়।
শিশু কিশোরদের সৃজনশীল কাজ ও ইতিহাস চর্চায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিআরইউ আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এই মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ৫,০০০ বছরের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। উজ্জীবিত একটি নতুন প্রজন্ম আমাদের তৈরি করতে হবে, যেই প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্বপ্ন একটি উন্নত বাংলাদেশ, জাতির পিতার স্বপ্ন একটি উন্নত বাংলাদেশ, সেই স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দেবে। কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে স্থানীয় পর্যটন শিল্পের বড় ধরনের উন্নয়ন সম্ভব বলে মনে করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার রাতে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা শেষে তিনি এই মন্তব্য করেন। এর জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুত সময়ে করতে পারলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত হবে বলে মনে করেন তিনি। এ সময় স্থানীয় পৌরসভাকে কুয়াকাটার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি বারেক মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কুয়াকাটা পৌঁছলে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ডক্টর মাহফুজুর রহমান। পরে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন এটিএন বাংলার চেয়ারম্যান। আপনাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, একটা সিটির ডেভেলপমেন্ট আপনার হাতে নির্ভর করবে। আপনি ডেভেলপ করবেন, দেখবেন আপনি উদ্যোগ নেন, সাহস আছে, বলিষ্ঠ পদক্ষেপ নেন, ইনশাল্লাহ দেখবেন পারবেন। আপনি করার পরে মন্ত্রণালয়ের কাছে ফাইল করাবেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল অর্জনের বছর। বিশ্ব মানচিত্রে লাল সবুজ পতাকার স্থান পাওয়ার এই দিনটিকে সামনে রেখে এটিএন বাংলা বর্ণাঢ্য নানা আয়োজনে সাজিয়েছে অনুষ্ঠানমালা। ইশরাত রিমার রিপোর্ট। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এ অর্জন প্রতিটি বাঙালির জন্য গৌরবের ইতিহাস। সময়ের পথ বেয়ে অর্জিত সেই স্বাধীনতার এবার ৫০তম বার্ষিকী। এই সুবর্ণ জয়ন্তীর বছরটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীরও বছর। তাই বিজয়ের মাসটিকে বিশেষ গুরুত্ব দিয়েই এটিএন বাংলায় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল মুক্তিযোদ্ধাদের এবং দিবসটি উপলক্ষে সকাল ৭টা ৩০ শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেনের পরিচালনায় এবং মারিয়া শিমুর উপস্থাপনায় প্রচারিত হবে প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুক। সকাল ৮:৩০ নাহিদ রহমানের পরিচালনায় থাকছে নৃত্য অনুষ্ঠান বিজয় আলপনা। ৯টা ২৫ কাজলী আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হবে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান বিজয় পতাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ প্রচারিত হবে সকাল ১০:৩০। দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজনে থাকছে ডক্টর মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রচারিত হবে বেলা ১১:৪৫। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিকাল ৩টায় প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এই তো প্রেম। বিকেল ৫:৩০ নাহিদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হবে ছোটদের ম্যাগাজিন স্বপ্নের বিজয় এবং ৬টা ২০ টক শো যে কথা কেউ বলেনি। আমরা কতটুকু পেলাম, কতটুকু পাবার কথা ছিল আমাদের। মুকাদ্দেম বাবু ও সেলিম দৌলা খানের পরিচালনায় আনসার ও ভিডিপি বাদক দলের পরিবেশনায় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান সুরে সুরে সুবর্ণ জয়ন্তী, প্রচারিত হবে রাত ৮টায়। ৮:৪৫ থাকছে মাসুম রেজার রচনায় ও আবুল হায়াতের পরিচালনায় বিশেষ নাটক সালাম কমান্ডার। আপনি যুদ্ধ করেননি আপা? দেখুন। রাত ১০:৫০ থাকছে রোমান আফরোজের পরিচালনায় লাইভ মিউজিক্যাল শো মিউজিক লাউঞ্জ। দিনব্যাপী এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বীরত্বগাথা ও জীবন উৎসর্গকারী অকুতভয় বীর সন্তানদের স্মরণ করার পাশাপাশি স্বাধীনতার মর্যাদা রক্ষার দৃঢ়তা তুলে ধরার প্রয়াসটি রাখবে এটিএন বাংলা। ইশরাত লিমা, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগরা বাজার ও চট্টগ্রামের সাতকানিয়ার শাহ মজিদিয়া
বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ঢাকায় ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের 200তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এসবের উদ্বোধন করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক, মাসুদুর রহমান শাহ এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আবারও আসছে দেশের সবচেয়ে বড় রক কনসার্ট ঢাকা রক ফেস্ট 2.0। বাংলা লিংক কার্যালয়ে আয়োজক শিল্পী এবং সকল পার্টনারদের নিয়ে এই আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলা লিংক। গানে গানে 2021 সালকে বিদায় জানাতে এই কনসার্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিক ফেইট, অ্যাভয়েড রাফা ও ইন্দালো সহ দেশের জনপ্রিয় সব রক ব্যান্ড। প্রথমবারের মতো পুরো ইভেন্টে লাইভ স্ট্রিম করবে দেশের জনপ্রিয় ভিডিও ও এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। আগামী 23 ডিসেম্বর আইসিসিবির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে ইভেন্টটি। বাংলা লিংকের চিফ কমার্শিয়াল অফিসার রূপাঙ্ক দত্ত এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ অপ্রত্যাশিত হারে বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনো পর্যন্ত 77টি দেশে এটি ছড়িয়েছে, তবে আরও অনেক দেশেই এর প্রাদুর্ভাব রয়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় সংবাদ সম্মেলনে এই ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দেন সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। সারা বিশ্বে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দেশে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভীর। রাজধানীর একটি হোটেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তার নেতৃত্বে 35 সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি আগামী 2 বছরের মেয়াদে সংগঠনের দায়িত্ব বুঝে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল এবং এবিসিসিআই পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। হৃদযন্ত্রের সমস্যার কারণেই ফুটবলকে চির বিদায় বললেন সময়ের অন্যতম সেরা তারকা সার্জিও অ্যাগুয়েরো। গত জুনে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন অ্যাগুয়েরো। 17 অক্টোবর ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জার্সিতে অভিষেক হয় তার। বার্সার সঙ্গে চুক্তি হয়েছিল 2022-23 মৌসুম পর্যন্ত। বাই আউট ক্লজ ধরা হয়েছিল 10 কোটি ইউরো। পরাগারমানের রিপোর্ট। শেষ পর্যন্ত সন্দেহই সত্যে পরিণত হলো। সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। বুধবার ন্যু ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ফুটবলকে গুড বাই জানান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। অসময়ে এই অবসরের জন্য নিজেও প্রস্তুত ছিলেন না অ্যাগুয়েরো। অনেকটা অনিচ্ছা সত্ত্বেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাকে। গত 30 অক্টোবর আলাভেজের সঙ্গে খেলার সময় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় বার্সা তারকাকে। ম্যাচের 41 মিনিটে বুক চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন 33 বছর বয়সী অ্যাগুয়েরো। মাঠেই কয়েক মিনিট চলে প্রাথমিক চিকিৎসা, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই সার্জিও অ্যাগুয়েরোর অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। তবে ভক্তরা ভেবেছিলেন দ্রুতই সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন তিনি, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ফুটবলকেই ছেড়ে দিতে হলো। অবসরের ঘোষণা দেওয়ার সময় অশ্রুসিক্ত অ্যাগুয়েরো বলেন, শারীরিক সমস্যার কারণেই ফুটবল ছেড়ে যেতে হচ্ছে তাকে। এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্যই যে আমি সব ধরনের ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এটা খুবই কঠিন সময়ে। 2011 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর সেখানে টানা 10 বছর কাটিয়েছেন অ্যাগুয়েরো। ক্লাবটির হয়ে 390টি ম্যাচ খেলে করেছেন 260 গোল।
জিতেছেন 15টি শিরোপা, আর জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন এই তারকা 101 ম্যাচে করেন 41 গোল। পরাগ আরমান, এটিএন বাংলা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে গোল বন্যায় ভাসালো ভারত। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে তাদের কাছে 9-0 গোলে হার মানে স্বাগতিকরা। দিলপ্রীত সিং 3টি ও হরমনপ্রীত সিং করেন 2টি গোল। মমিনুর রূপনের রিপোর্ট। বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান তৃতীয়, আর বাংলাদেশ রয়েছে 38 নম্বরে। সবশেষ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীদের কাছে পাত্তাই পেল না 40 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশ। খেলা শুরুর আগেই মানসিকভাবে হার মেনে নেওয়া ম্যাচে শেষ পর্যন্ত ব্যবধান দাঁড়ায় 9-0। প্রতিবেশী দেশটি দু দলের শক্তির পার্থক্য বুঝিয়ে দেয় হেসে খেলে ম্যাচ জিতে নিয়ে। ভারতকে 11 মিনিট পর্যন্ত গোল বঞ্চিত রাখাটাই হয়তো প্রতিযোগিতার আয়োজকদের সর্বোচ্চ অর্জন। বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণভাগ এই কৃতিত্ব নিতেই পারে, তবে প্রথম কোয়ার্টারের পর স্বাগতিকরা আর দাঁড়াতেই পারেনি। একের পর এক গোল হজম করতে থাকেন জিমি আশরাফুলরা। 12 মিনিটে গোল উৎসব শুরু, 57 মিনিটে সেই উৎসব শেষ করেন দিলপ্রীত সিং। তার 3 গোলের সাথে জোড়া গোল করেছেন হরমনপ্রীত সিং। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছে রাইজিং বিডি। তারা মিশ্র দ্বৈত, পুরুষ দ্বৈত এবং পুরুষ এককে প্রথম স্থান অর্জন করে। নারী দ্বৈতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছে নিউজ 24। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক বোরহান আজাদ, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় দেশের 40টি গণমাধ্যমের 300 জন সাংবাদিক অংশ নেন। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই বাংলাদেশ ভারত সুসম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয়, রামনাথ কোবিন্দ শেখ হাসিনা বৈঠক। মহান বিজয় দিবস কাল প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। মামলা জট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বললেন প্রধান বিচারপতি। বিদায়ী সংবর্ধনা বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের। এবং প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আর ভর্তি পরীক্ষা হবে না, প্রতি বছর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।